প্রেমের কবিতার কথা যখন বলা হয় তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, জীবনানন্দের কথা মনে পড়ে, শক্তি চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ সবার কথা মনে পড়ে। এদেরই মাঝখানে বসে থাকা একজন ভীষণ শক্তিশালী কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি তার অধিকাংশ কবিতার মধ্যে একটি নারী চরিত্রকে এঁকেছেন বারবার। নাম কি? নাম হলো নীরা। তার একটি কবিতার নাম হঠাৎ নীরার জন্য। এই কবিতাটি কবি সুনীল গঙ্গোপাধ্যায় যে কাব্যগ্রন্থের অন্তর্গত করেছিলেন বা লিখেছিলেন, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে আমি কীরকমভাবে বেঁচে আছি। আজকের আমার আলোচনার বিষয় আমি কীরকমভাবে বেঁচে আছি, কাব্যগ্রন্থের অন্তর্গত একটি অসামান্য সুন্দর কবিতা হঠাৎ নীরার জন্য। আচ্ছা, কাব্যগ্রন্থের নাম আমাদেরকে কি কিছু ভাবাচ্ছে না? সহজ অর্থে আমরা কি এই কথাটি বলতে পারি? কত সহজভাবে তিনি বলেছেন যে কীরকমভাবে বেঁচে আছি। বাঁচাও কি বাঁচা, প্রেমহীনতায় বাঁচা, আনন্দহীনতায় বাঁচা এবং প্রতি মুহূর্তে সংগ্রাম, লড়াই বেঁচে থাকার জন্য। এ কি সত্যিকারের বাঁচা? হ্যাঁ, কবি বলছেন শরীর এক জায়গায় থাকে বটে, কিন্তু মনের ইচ্ছেগুলো স্বপ্নের জগতে। যখন এই শরীর শান্ত হয়ে যায়, শুয়ে যায়, সেই সময় শরীরের ভেতরে বসে থাকা যে অবচেতন অবস্থাটা, সেই জায়গায় তৈরি হয় একটা স্বপ্নের জগৎ। আর এই স্বপ্নের জগতে আমরা তাই দেখতে পাই যা কখনো দেখতে চেয়েছিলাম, যা কখনো আমরা দেখতে পাচ্ছি না বলে আমাদের ভেতরটা কাঁদছে। আমরা স্বপ্নের জগতে গিয়ে সেই সবকে খুঁজে পাই, হয়তো ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন অবস্থায়, অন্য কোনো নামে, অন্য কোনো আকাশের নিচে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মানুষের পাশে। স্বপ্নের জগতে সব দেখি আমরা, আর তারপর যখন বুঝতে পারি যে সেটা তো মিথ্যে, সেই স্বপ্ন যখন ভেঙে যায় আমাদের, কত বেদনা হয়, কত কষ্ট হয়। কবি এইরকমই একটা স্বপ্নের দৃশ্যের কথা বলেছেন এই কবিতায়। তাই যাদের এই কবিতা নিয়ে পরীক্ষা চর্চা চলছে, অর্থাৎ যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য তো এই কবিতাটি অবশ্যই কাজে লাগবে, কবিতার আলোচনাটি। কিন্তু আমি বলবো কি, মন প্রাণ দিয়ে এই ভিডিওটি শোনো। যখন তুমি ভাবছো পরীক্ষার কথা, তখন তুমি এই ভিডিওটি দেখিও না। তুমি যখন দেখছো তখন পরীক্ষার কথা ভুলে যাও। এমনভাবে ক্লাস করো যেন মনে হবে জীবনের সবচেয়ে সুন্দরতম একটি ক্লাসে তুমি অ্যাটেন্ড করলা। কেন বলছি? কারণ এ তো আমাদের জীবনের কথা। এই কবিতায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় যে দৃশ্যটির বর্ণনা করছেন আমাদের সামনে, সেটা অদ্ভুত সুন্দর। তিনি বলছেন, এককালে এই নীরা অত্যন্ত কাছের মানুষ ছিল। গত রাতে স্বপ্ন দেখলাম, স্বপ্নে অনেকটা সময়, অনেকটা ক্ষণ দেখেছি তাকে। কিন্তু কি আশ্চর্য, আজ তার সাথে দেখা হলো। কোথায়? গাড়িতে। এবং তারপর ওই বাসে যখন দেখা হলো, তার সাথে মাত্র কয়েক মিনিট আমি থাকলাম। অদ্ভুতভাবে মনে হচ্ছে স্বপ্নের জগৎ থেকে তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে নীরা। কিন্তু নীরার সাথে তো সেরকম পরিচয় হলো না, কথা হলো না, বার্তালাপ হলো না। সেই বেদনা নিয়ে কবিতাটা শেষ হচ্ছে। কবি বলছেন, বাস স্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। আর কিছু বললেন না। কি সুন্দর না? বাস স্টপে দেখা হলো মাত্র 3 মিনিট, আর দেখা হয়নি। ও মাত্র ওই 3 মিনিট, কত দামি। অথচ তিনি বলছেন, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি, ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পারে। কোনো সমুদ্র তীরে
কবিতাকে দেখেছেন, অনুভব করেছেন। স্বপ্নের মধ্যে নীরা দাঁড়িয়ে আছে, সিন্ধু তীরে দাঁড়িয়ে আছে, ছুরির মতো, একবারে ধারালো ছুরির মতো, স্রোতের মতো সেই সমুদ্র তীরের সাথে যুক্ত ছিল। দিকচিহ্নহীন, যে সমুদ্রকে কোথাও শেষ হয়ে গেছে বলে দেখে মনে হচ্ছে না, সেই রকমই মনে হচ্ছিল নীরাকে। কোথায় যে এর দৃষ্টি? অনেকক্ষণ তোমাকে দেখেছি আমি স্বপ্নে, জানো তোমার সারা শরীর জুড়ে আমি 52 তীর্থকে দেখেছি। তীর্থস্থান যেমন আছে হিন্দু শাস্ত্রে 52টি তীর্থস্থান, কবি নীরার মধ্যে, নীরার দেহের মধ্যে, তার শরীরের মধ্যেই খুঁজে পেয়েছেন নিজের 52টি তীর্থস্থানকে। কত ভালোবেসেছেন তিনি, কত ভীষণ ভালোবেসেছেন। বলছেন 52 তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভেতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নীরা, অসধি স্বপ্নের নীল দুঃসময়ে। বলছে আমার তো সময়টা বিষাক্ত নীল, ওষুধ খাওয়ার পর যেমন মানুষ নেশায় থাকে, তোমার প্রেমে আমি এতটাই নেশা ছিলাম। তার ভেতরে তোমাকে আমি স্বপ্নের ভেতরে দেখেছি। অনেকটা সময় তুমি সিন্দুর চিড়ে ছিলে, ছুরির ফলার মতো একেবারে ধারালো হয়ে, কিন্তু তোমার কোনো দিক চিহ্ন ছিল না, নিশানা ছিল না। অদ্ভুত ছুটে যাওয়া পাখির মতো তোমার জীবন। তারপর কি বলছেন? কবি প্রশ্ন করছেন, দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে? তুমি সেই সমুদ্র তীরে কবে গিয়েছিলে বলো তো? আমি তো কাল তোমাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নের জগতে তুমি কতকাল আগে কার সাথে গিয়েছো জানি না, তুমি সেখানে দাঁড়িয়েছিলে অনেকক্ষণ। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছ? কি চমৎকার কথা! সেই স্বপ্নের জগৎ থেকে কি তুমি ফিরে এসেছো? মানে স্বপ্নে তুমি যার সাথে ছিলে সেই মানুষটির সাথে কি এখন তুমি নেই? তুমি কি বাসে আছো এখন কেবল আমার জন্য? তুমি কি সেই স্বপ্নের জগৎ থেকে কালই ফিরেছ, নাকি আজকে ফিরলে তুমি? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর! কেন বলো তো? আমরা বাস্তবে সমুদ্র দেখি, কত ঢেউ, কত গর্জন, তীরের মধ্যে এসে আছড়ে পড়া। উফ, সমুদ্রের এই বেদনা! কিন্তু যে দুঃখ, যে বেদনা আমরা স্পষ্ট করতে পারি না, বলতে পারি না, কেঁদে ভাসিয়ে দিতে পারি না, সেই বেদনা কত ভয়ঙ্কর ভাবো তো। স্বপ্নের সমুদ্রের কোনো ঢেউ নাই, শব্দ নাই, তাই কবি বলছেন স্বপ্নের সমুদ্র ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আসলে তিনি নিজের হৃদয়ের কথা বলছেন, যে হৃদয় কখনো ভালোবাসার প্রস্তাব দিতে পারেনি, যে হৃদয় কখনো নীরাকে ভুলে যেতে পারেনি, স্বপ্নে আজও তাকে কল্পনা করে, সেই হৃদয়কে বলছেন তিনি শব্দহীন, ঢেউহীন সমুদ্রের সাথে তুলনা করছেন, ভয়ঙ্কর বেদনায় পরিপূর্ণ সমুদ্রের সাথে তুলনা করছেন। তাই বলছেন স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন, শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। কি জীবন কবির! কবি যেন 3 দিনের জন্যই আছেন পৃথিবীতে, যেন যে কোনো সময় আত্মহত্যা করবে, আত্মঘাতী হবে। অথচ তিনি সমুদ্রের মতোই, স্বপ্নের সমুদ্রের মতোই শান্ত, ভেতরে যতই তার ভয়ঙ্কর উচ্ছ্বাস থাক না কেন। 3 দিন পরে আত্মঘাতী হবে, হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত। উফ, কি চরম রোমান্টিকতা! কবি বলছেন যেমন আংটি হারিয়ে যায়, ভাসতে ভাসতে সমুদ্রে চলে অন্য দিগন্তে গিয়ে হয়তো ওঠে, আর তার চিহ্ন পাওয়া যায় না, ঠিক তেমনই তুমি নীরা আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছো। তুমি অনেক বড় জীবন সমুদ্রে দাঁড়িয়ে আছো, তোমার আমার আর কোনোদিন ওই দূরত্ব কমবে না। তাই তাকে, নীরাকে তুলনা করেছেন তিনি হারানো আংটির সাথে। বলছেন হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, মানে তোমার যাতায়াত, তোমার গন্তব্য। 2 উড়ু ডুবে গেছে নীল জলে, মানে তুমি যাতায়াত শুরু করে দিয়েছো জীবনের পথে, আমি দূরে দাঁড়িয়ে আছি, তুমি সমুদ্রের জলে একেবারে 2 উড়ু, তোমার হাঁটু ডুবে আছে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অর্থাৎ তুমি যেন কোথাও স্থির থাকছো না, কোনো এক জুয়ারি তোমাকে জুয়া খেলছে। কে সেই ব্যক্তি যার হাত ধরে তুমি চলে গেছো দিগন্ত পার করে অনেক দূরে আমার থেকে? সেই ব্যক্তির কি জুয়ারি হেরে গেছে, জুয়া খেলতে গিয়ে হেরে গেছে, হারিয়ে দিচ্ছে তোমাকে, ছুড়ে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে তোমাকে, কখনো জিতে কখনো হেরে। তাই বলছেন তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে। তুমি তো একদিন একলা ছিলে, ঘোর তোর স্বপ্নের ভিতরে তুমি একা, আর আমার স্বপ্নের ভিতরে, আমার নির্জনতার ভেতরে কেবল তুমিই ছিলে নীরা, একা তুমি।
আজ তুমি কোনো জুয়ারির বোধ হয় সঙ্গিনী হয়ে গেছ। তিনি বলছেন, কবি বলছেন, আর আমি ঘুমোবো না, অনেক দিন আমি ঘুমোবো না। কারণ ঘুমের ভেতরে যখন স্বপ্ন দেখি বড় ভালো লাগে, স্বপ্ন যখন ভাঙে তখন বাস্তবটা সামনে আসে, বড় কষ্ট হয় আমার, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তিনি বলছেন 1 বছর ঘুমোবো না, স্বপ্ন দেখে কপালের ঘাম ভোরবেলা ভোরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়। বরং বিস্মৃতি ভালো। জেগে থাকতে গেলে অবচেতন মনে যা আটকে থাকে তা ধীরে ধীরে কিন্তু হারিয়ে যায়, বাস্তবতা বেশি ভর করে। ফলে বাস্তবের জীবনে থেকে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে পারি। এই বিস্মৃতিটা, স্মৃতিহীনতা বরং ভালো। কারণ সারা রাত্রি স্বপ্ন দেখার পর ভোরবেলা যখন আমি কপালের ঘাম মুছে ফেলি, তুমি চলে যাচ্ছ অনেক দূরে এই ভেবে, তখন বড় মূর্খের মতো বলে মনে হয় নিজেকে। আর জানো, সারাদিন আমি যেভাবে বাঁচি যেন তোমাকে চিনি না, যেন তোমাকে ভাবি না। আসলে কি করি আমরা জানো? আমাদের এই নগ্ন শরীরকে যেমন পোশাক দিয়ে ঢেকে রাখি, তেমনই তোমার চিন্তাকে আমি দিনের আলোয় জেগে থেকে ঢাকা দিয়ে রাখি। অদ্ভুত এই প্রেম, চরম গভীরতা। পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি 1 বছর ঘুমোবো না, 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমার ও শরীর ভ্রমণে পুণ্যবান হব। তোমার শরীর দেখব, তোমাকে দেখব বাস্তবে, কল্পনায় নয়, স্বপ্নে নয়। সারা বছর জেগে থাকবো আমি, 1 বছর আমি ঘুমোবো না, স্বপ্নহীন জেগে থাকবো 52 তীর্থের মতো। 52 তীর্থ ঘুরবো না আমি, তোমাকে দেখব, প্রতি মুহূর্তে নতুন নতুন করে জানবো, বুঝবো, ভাববো। তোমার দেহের মধ্যে আমি 52 তীর্থকে খুঁজে নেব, আর আমি পুণ্যবান হব তোমাকে ভালোবেসে। হঠাৎ করে তার মনে হলো বাসের মধ্যেই আছে কে? নীরা। বলছে, বাসের জানলার পাশে তোমার সহাস্য মুখ, হাসি মুখে নীরা বসে আছে বাসের জানলার দিকে। এটা বাস্তব। আর তুমি কি বললে নীরা? তুমি কি বললে? আজ যাই, বাড়িতে আসবেন। ব্যাস এইটুকুই নীরা, শুধুমাত্র তোমার এইটুকু কথা। এইটুকু কথাই যেন আমি পুণ্যবান হলাম, পাগল হয়ে উঠলাম। আর জানো আমি কখন ভুলে গেছি? বাস থেকে নেমে যানজট পার করে কখন আমি অফিসের লিফটের দরজায় পৌঁছে গেছি। নেশার মতো মনে হলো এই জীবনে বেঁচে থাকাও বোধহয় একটা স্বপ্ন। তিনি বলছেন, বাসের জানলার পাশে তোমার সহাস্য মুখ, আজ যাই, বাড়িতে আসবেন। রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। দিনের আলোয়, মান মর্যাদার খাতিরে, লাজুক চিন্তায়, কর্মব্যস্ততায় সব কিছুকে আমি, কল্পনাকে, স্বপ্নকে, তোমাকে ভুলে থাকার চেষ্টা করলাম। রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। তুমি যখন বললে তখন আশপাশের সমস্ত শব্দ হারিয়ে গেল। শুধু তোমার কথাটাই আমার মনের ভেতরে ঘুরছে, সারা শরীর জুড়ে তোমার ওই কথা, আজ যাই, বাড়িতে আসবেন। হঠাৎ মনে হলো আমার ভেতর থেকে কেউ একটু বলতে চাইছে তোমাকে, একটু দাঁড়াও। কিংবা হয়তো বলতে চাইছে, চলো লাইব্রেরির মাঠে। ইস, প্রেমের কি দুর্দান্ত টান! সেই গভীর অতীত থেকে ফিরে আসছে কথা। কি বলতে চাইলো? বলছে, একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। কবি বলতে চেয়েছেন, কিন্তু কবি বলতে চাইছেন না। কবি বলছেন, কবির ভেতর থেকে, মনের ভেতর থেকে কেউ একজন বলতে চাইছে নীরাকে, কিন্তু বলতে পারল না। একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল, আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি। বলতে আমার বড় ইচ্ছা হচ্ছিল। তারপরে বাস থেকে নেমে কখন আমি এগিয়ে গেছি অনেকটা দূরে আমার গন্তব্যে, তখন তুমি আমার আশপাশে নাই, কিন্তু বারবার মনের ভেতর থেকে যেন বারবার বলতে চাইছিল, একটু দাঁড়াও, একটু দাঁড়াও নীরা, চলো লাইব্রেরির মাঠে যাই, ফিরে যাই সেই অতীতে। আমি মনে পড়া চোখে হঠাৎ করে সহসা হাতঘড়ি দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং, সেই প্রাচীনকালের প্রাণী যে কত দ্রুত গতিতে নেশার মতো সে চলতে পারে, সেই ওরাং ওটাংয়ের মতো 4 হাত পায়ে ছুটে
পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। মানে কি বলতে চাইলেন? আধুনিকতা এসে মানুষকে এত ব্যতিব্যস্ত করে দিয়েছে, সে আর মানুষ নয়, যেন একটা ওরাংওটাং 4 হাত পায়ে দৌড়ে বেড়াচ্ছে, শুধু ছুটছে স্পিডে। কখন যে স্বপ্ন থেকে সরে গেছে অনেক দূরে, কখন যে ভালোবাসা থেকে সরে গেছে অনেক দূরে। মানুষ যখন দেখতে পাচ্ছে, জানতে পারছে, অবাক হয়ে নিজেকে দেখছে আর আবার অতীতের কথা ভাবছে। বাস স্টপে 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। পূর্ণচ্ছেদ, অর্থাৎ বহুক্ষণ ধরে তোমাকে দেখেছিলাম কাল স্বপ্নে, আজ বাস্তবে দেখলাম মাত্র 3 মিনিট, মাত্র 3 মিনিট। এখানে কবিতাটি শেষ হলো হঠাৎ নীরার জন্য। তো কেমন এই রোমান্টিক প্রেমের কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আর নতুন করে তোমরা আর কোন কোন কবিতার বা বিষয়ের আলোচনা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো থেকো, ধন্যবাদ।